বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম। বিসিআইএম ক্লাস 10 এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেকচার 14তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই লেকচার আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে প্রশ্ন আকারে দেওয়া হবে, মাদ্রাসায় প্রশ্ন আকারে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে এবং এটা আপনাদেরকে কিন্তু বাসা থেকে করে নিয়ে আসতে হবে। তো এই অ্যাসাইনমেন্ট মানে কিছুই না, একটা সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে ক খ গ ঘ 4টা প্রশ্ন থাকবে। উদ্দীপকটা কেমন? উদ্দীপকটা হচ্ছে একটি পাহাড়ের কাছে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে, ধরলাম রনি আর জনি নাম বা আর যে, দেখা যাচ্ছে যে জনি ব্যক্তিটা পাহাড়ের কিছুটা কাছে আর রনি ব্যক্তিটা পাহাড় থেকে 1 মিটার জনি থেকে 1 মিটার দূরে অবস্থান করছে, আর ওই দিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এ আছে উদ্দীপক। এখন জনি কি করলো? জনি উপরের দিকে একটা বন্দুক ছুড়ল, কিন্তু জনি কোনো বন্দুকের কোনো প্রতিধ্বনি শুনতে পেল না, কিন্তু রনি কিন্তু ঠিকই প্রতিধ্বনি শুনতে পেল। এই হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপকের সমাধানটা আমরা একটু পরে দেখি। আমরা এর আগে আমরা দেখি, আমরা ক খ দেখি। এরকম একটা উদ্দীপক আমাদের দেওয়া থাকবে। এবার আমাদের প্রশ্ন নম্বর ক হচ্ছে, বিস্তার কাকে বলে? বিস্তার কাকে বলে? বিস্তার হচ্ছে হলো আমরা এই তরঙ্গের অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখেছি। বিস্তার কি? তরঙ্গ এটি সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে উচ্চতায় ওঠে বা সর্বনিম্ন যে পর্যন্ত, যে বিন্দু পর্যন্ত নামে, এই দূরত্বটাকে বলা হলো বিস্তার। আমরা একটু দেখে নেই বিস্তার কি। এটা কোশ্চেন নাম্বার ক। কোশ্চেন নাম্বার ক হলো, বিস্তার কাকে বলে? আপনারা বইতে সংখ্যাটা দেখবেন। সংখ্যাটা হলো তরঙ্গ সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তার সরল রৈখিক মানকেই কি বলা হয়? বিস্তার বলা হয়। অর্থাৎ এই যে বিস্তার হলো এই জিনিসটা, এটা হলো তরঙ্গের সাম্যাবস্থান। তরঙ্গ যে কোনো একদিকে উঠছে বা যে কোনো একদিকে নামছে, উঠছে বা নামছে। সর্বোচ্চ হলো কত দূর? এখান থেকে যে পর্যন্ত, এই যে পর্যন্ত, অথবা এখান থেকে এই পর্যন্ত। এই যে সরল রেখাটা, অর্থাৎ এই সাম্যাবস্থান থেকে দুঃখিত, এই সাম্যাবস্থান থেকে এই যে এই বিন্দু পর্যন্ত যে রেখাটা, সাম্যাবস্থান থেকে বিন্দু পর্যন্ত যে রেখাটা, এই রেখাটাই হলো বিস্তার। এটাই হলো বিস্তার, বা এই রেখাটা আমরা বলতে পারি এটাই হলো বিস্তার। তরঙ্গ সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেই সরল রৈখিক দূরত্বটাই হলো বিস্তার। এটা হলো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার ক। কোশ্চেন নাম্বার খ হলো, শীতকাল অপেক্ষা বর্ষাকালে দ্রুত শব্দ শোনা যায় কেন? এই দেখো বর্ষাকাল, এই সময় কিন্তু শব্দ অন্যান্য যে কোনো সময় যেহেতু অধিক দ্রুত শোনা যাবে। কারণ হলো শব্দের বেগ কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে। বিশেষ করে শব্দের বেগ দুইটা বিষয়ের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। একটা হলো তাপমাত্রা, একটা হলো আর্দ্রতা। শব্দের বেগ নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার উপরে, আরেকটা হলো আর্দ্রতার উপরে। আর্দ্রতা, এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগও বৃদ্ধি পায়, এই দুইটা যদি হ্রাস পায় শব্দের বেগও হ্রাস পায়। সুতরাং বর্ষাকালে কি তাপমাত্রা বেশি থাকে না? তাপমাত্রা বর্ষাকালে বেশি থাকে হলো
আর্দ্রতা। এই যে এখন বর্ষাকাল, এখন কিন্তু বাতাসের প্রচুর আর্দ্রতা। আর্দ্রতা অর্থ হলো বাতাসে যে অণু পরমাণু আছে, আমরা জানি বাতাসে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। তো এরকম আরেকটি উপাদান হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প হলো পানি। পানিরই যে বাষ্প রূপ, এটাকে বলা হয় হলো জলীয় বাষ্প, H2O। অর্থাৎ বর্ষাকালে বাতাসে প্রচুর H2O থাকে, পানি থাকে। এই জন্য বর্ষাকালে যদি আমরা কাপড় নেড়ে দিই, আপনারা দেখবেন যে বর্ষাকালে যদি কাপড় নেড়ে দেওয়া হয়, শুকাতে কিন্তু অনেক সময় লাগে। একটা কাপড়ে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, তাও ঠিক মতো শুকায় না যদি কাপড়টা একটু মোটা হয়। সবচেয়ে বেশি কাপড় শুকাতে সময় লাগে কোন ঋতুতে? এই বর্ষাকালে। কেন? কারণ বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে, প্রচুর পানি। তো বাতাসেই পানি, তো কাপড় থেকে আর বাতাসের পানি নেওয়ার দরকারটা কি? যার অনেক আছে তার তো নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু গ্রীষ্মকালে বা শীতকালে কি হয়? বাতাস শুকনো থাকে, ফলে বাতাস শুকনো, বাতাস কাপড়ে পানি পায়, কাপড় থেকে দ্রুত পানিগুলো শোষণ করে নেয়। কিন্তু বর্ষাকালে যেহেতু বাতাসের নিজের কাছে অনেক পানি আছে, তো কাপড়ের কাছে আর পানি নেওয়ার কোনো দরকার হয় না। এই জন্য কাপড়ের পানি সহজে শুকায় না। তখন নিয়ম হলো, যেহেতু আর্দ্রতা বেশি থাকে, আর কি আর্দ্রতা, যদি আর্দ্রতা যত বেশি হবে শব্দের বেগও তত কি হবে? বেশি হবে। সুতরাং বর্ষাকালে শব্দ অনেক দ্রুত শোনা যায়। অর্থাৎ বর্ষাকালে যদি একটি পটকা ফাটানো হয়, এটি শীতকাল বা অন্যান্য ঋতুতে পটকা ফাটালে যে আওয়াজ হবে, বর্ষাকালে তার চেয়ে অনেক বেশি শব্দ শোনা যাবে। তাহলে মেইন কারণটা কি? মেইন কারণ হচ্ছে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পাওয়া। বায়ুর আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা সম্পর্কিত। আর্দ্রতা বাড়লে বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগও বাড়ে। সুতরাং বর্ষাকালে শব্দের বেগ বেশি হয়। এবার কোশ্চেন নাম্বার গ। কোশ্চেন নাম্বার গ হলো, এই তাপমাত্রাকে ফারেনহাইট বা সেলসিয়াসে প্রকাশ করুন। এই যে প্রতি ডিগ্রি তাপমাত্রা, এটাকে কি করতে হবে? সেলসিয়াস, এটাকে কেলভিন বা ফারেনহাইটে প্রকাশ করতে হবে। তো এটা তো আমরা তাপমাত্রা অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে প্রকাশ করতে হয়। এরপর আমরা যদি দেখি, আমরা 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি প্রথমে কি করতে চাই? ফারেনহাইট করতে চাই। তো তাহলে কি করতে হবে? আমরা জানি সূত্রটা, একটা সূত্র আমাদের খেয়াল আছে যে C/5 সমান F-32 ভাগ হচ্ছে কত? 9 সমান K-273 ভাগ হচ্ছে 5। তো আমরা এটা যদি ফারেনহাইট করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা এটা নেব। তাহলে C কত? 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, ভাগ হচ্ছে 5 সমান F-32 ভাগ হচ্ছে 9। তো আমরা যেহেতু আমাদের ফাইনাল করতে হবে, আমরা এটা নেই, আমরা আর গুণ করি 5F - 32 5 5 কোনো 10, 3 5 15 রাখি হচ্ছে 16, 160 সমান 25 গুণন 9, 5 দাম 45, 9 কোনো 18, 20 21 22, 222। তাহলে 5F সমান 5F এর মানে ঠিক থাকছে, ওখানে গেলে 225 প্লাস 160 মানটা আসে কত? 225 প্লাস 160 মানটা কত আসে? 385। দুটো যোগ করলে হয় হলো 385। বা তাহলে এর সমান আসছে কত? এবার এর সমান আমরা কি পাচ্ছি? 385 ভাগ হলো 5। তাহলে 385 কে আমরা যদি 5 দিয়ে ভাগ দেই, ওরা মান পাবো হলো 77 ডিগ্রি ফারেনহাইট। 77 ডিগ্রি ফারেনহাইট। এই তো আমরা মান পেয়ে গেলাম। এটা হলো কোশ্চেন নাম্বার গ। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মধ্যে 77 ডিগ্রি ফারেনহাইট। এইভাবে যদি কেলভিন বের করতে চাই, আমরা কেলভিন আমরা বের করতে পারি। তো আমরা ফারেনহাইটে আপাতত আমরা থাকলাম। এটা হলো কোশ্চেন নাম্বার গ। উল্লিখিত তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো। আমরা ফারেনহাইটে এটাকে প্রকাশ করলাম। আশা করি সবাই দেখতে পেরেছেন। এটা নিলাম, আর গুণ করলাম, আর গুণ করার পরে যা শুধু ক্যালকুলেশন।
এবার কোশ্চেন নাম্বার হলো এই রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? রনি আর এই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? আরো ভালোভাবে বলতে হলে কোশ্চেন নাম্বার হলো জনীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? আমি তো কোশ্চেনটা লিখে নেই। জনীয় পাহাড় এর মধ্যবর্তী দূরত্ব কত? এটা কিন্তু বেশ টেকনিক্যাল একটা কোশ্চেন। কোশ্চেনের যে কটি ডাটা দাঁড়াচ্ছে সেটা হলো যে জনি গুলি কে করলো? গুলি কিন্তু জনি করেছে। আর প্রতিধ্বনি কে শুনতে পেয়েছে? প্রতিধ্বনি শুনতে পেয়েছে হলো রনি প্রতিধ্বনি শুনতে পেয়েছে কতক্ষণ পরে? 0.1005 সেকেন্ড পরে। কোশ্চেন হলো জনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে সরাসরি কিন্তু জনিটা বের করা যাচ্ছে না। জনিটা বের করতে হলে আমার আগে রনিটা বের করতে হবে। রনি বের করে তারপর আমার কি বের করতে হবে? জনি বের করতে হবে। তো আমরা জানি যে কোনো দূরত্ব বের করার প্রতিধ্বনি সংক্রান্ত যদি সূত্র থাকে, সবার আগে যে কাজটা করতে হয় সেটা হলো এটাকে আমাদের মানে বায়ুতে বেগ কত এটা আমাদের বের করে নিতে হয়। তাহলে বায়ুতে বেগ হচ্ছে v সমান আমরা কি জানি? 332 প্লাস ওই যে তাপমাত্রা দেওয়া থাকবে 25 গুণন 0.6। এর মানে মানটা আসে কত? 25 গুণন 0.6। 25 গুণন 0.6 তাহলে কত হয়? 15 যোগ হচ্ছে 332। এবারে 347 মিটার পার সেকেন্ড। মানে বায়ুর সাথে বেগ হচ্ছে 347 মিটার পার সেকেন্ড। এখন আমরা বেগ পেয়ে গেলাম। এবার কি সূত্রটা কি? 2d সমান vt। তাহলে এখন এই রনি আর এই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2d সমান vt। কিন্তু আসলে কি 2d সমান vt কিন্তু না। এখানে একটা কথা আছে। রনি থেকে কতটুকু পিছনে আছে? 1 মিটার কিন্তু পিছনে আছে। সেজন্য এখানে আসলে 2d হবে না। 1 মিটার যদি পিছনে আছে 2d মাইনাস 1 সমান হলো vt। এই জিনিসটা এখানে ভালোভাবে খেয়াল করতে হবে। 2d মাইনাস 1 সমান হলো vt। যেহেতু 1 মিটার পেছনে আছে সেজন্য ওই 1 মিটারটা কি যাবে? বাদ যাবে। এখন আমরা সূত্রটা ঠিক মতো আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 2d সমান এখানে যেহেতু মাইনাস 1 এখানে এই পাশে কি হবে? vt প্লাস 1। তাহলে d সমান vt প্লাস 1 ভাগ হচ্ছে 2। এখন আমরা মানগুলো বসাবো। v মান কত পেয়েছি? 347 গুণন t এর মান আমরা কত পেয়েছি? t মান পাইনি, এখানে t মান দেওয়া আছে 0.1005। যেটা গুণন তার সঙ্গে হবে প্লাস 1 ভাগ হচ্ছে 2। আমরা এখন তাহলে ক্যালকুলেটরের মানগুলো আমরা যদি হিসাব করি 347 গুণন 0.1005 সমান কত হয়? তার সঙ্গে 1 যোগ করলে এত হয়, তার সঙ্গে ভাগ হচ্ছে 2। ভাগ করলে আমরা পাই হলো 19.29। আমরা ভাগ করলে আমরা পেলাম হচ্ছে 19.29 মিটার। এই হল আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখন আমরা যে ডি বের করলাম, এই ডি কিন্তু এই ডি মানে রনি। আমরা এখানে লিখতে পারি, এখানে হচ্ছে আর, এখানে আর লিখতে পারি আর হলো রনি। অর্থাৎ এই কার দূরত্ব? এটা হচ্ছে রনির দূরত্ব।
মিটার। তাহলে কোশ্চেন কিন্তু এটা ছিল না, কোশ্চেন কিন্তু এটা ছিল না, কোশ্চেন ছিল জনির দূরত্ব কত। তা আমরা দেখতে পাচ্ছি যে জনি পাহাড় থেকে রনিতে 1 মিটার কি পাহাড়ের থেকে এগিয়ে আছে, পাহাড়ের কাছে আছে, এগিয়ে আছে মানে পাহাড়ের কাছে আছে। তাহলে রনি যদি পাহাড় থেকে 19.29 মিটার থাকে, তাহলে এর থেকে আর 1 বিয়োগ করলে জনির দূরত্ব পাওয়া যাচ্ছে। এটা হলো কথা। অতএব তাহলে আমরা দেখবো এটা তো মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। কিছুটা 2D সমান BT, 2D থেকে গেলে 2D - 1 হবে, এক মান কমে গেল, কারণ যেহেতু রনি কিছুটা কোথায় আছে, কিছুটা পিছিয়ে আছে, সেই জন্য 1 মাইনাস করতে হবে। আর যদি ডাইরেক্ট, যেহেতু ডাইরেক্ট আমরা যদি জনিটা বের করতাম, তাহলে মাইনাসটা করার কোনো প্রয়োজন হতো না। তো তাহলে আমরা এটা বের করলাম। এখন তাহলে জনি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখন কি লিখতে হবে, যেহেতু জনি রনির যে পাহাড়ের 1 মিটার কাছে আছে, সুতরাং জনির দূরত্ব, সুতরাং জনি আর পাহাড়ের মধ্যে দূরত্ব হবে হলো 19.29 মাইনাস 1 মিটার সমান কত, 18.29 মিটার। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ জনি আর পাহাড়ের মধ্যে দূরত্ব কত, 18.29 মিটার। এটা হলো আমাদের আনসার। তো এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া হবে, সুন্দর করে আপনারা করবেন। এটা চিত্র আঁকাতে পারলে আরও ভালো হয়। এই চিত্র এঁকে সুন্দর করে এঁকে আপনারা এসে জমা দেবেন। আর এই ধরনের সবার কাছে গাইড আছে, এই ধরনের প্রশ্নগুলো গাইড থেকে একটু বেশি বেশি করার প্র্যাকটিস করবেন। তো এটাই ছিল আমাদের আজকের লেকচার। আশা করছি ক্লাসে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের ও পরিবারের দিকে নজর রাখেন। সবার ভালো হোক, সবাই ভালো থাকেন। আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।